প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ভিডিও টিউটোরিয়ালগুলোও তোমাদের এই বৈশ্বিক অবস্থায় পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সহায়তা করতেছে। তাহলে আসো, আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ৪র্থ অধ্যায় এর পার্ট ৩ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। আজকের এই পার্ট থেকে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে: এক, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ এর ধারণা পাবে, অর্থাৎ এই ধারণা থেকে তোমরা ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ কি সেগুলো লিখতে পারবে। ফ্রি ও মুক্ত নগদ প্রবাহের প্রয়োজনীয় সূত্রসমূহ সম্পর্কে জানা, অর্থাৎ ফ্রি ও মুক্ত নগদ প্রবাহ নির্ণয় করতে আমাদের যে প্রয়োজনীয় সূত্রাবলী আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাব এবং গাণিতিক প্রয়োগ এর মাধ্যমে তার যথাযথ সমাধান করতে পারব। ৩, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে সেটা আমরা সমাধান করব। তাহলে চলো আমরা পরবর্তীতে সামনে যাই। ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। পরিচালন কার্যাবলী থেকে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ বলে। অথবা আমরা ফ্রি বা মুক্ত নগদ প্রবাহকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি: ফার্মের পরিচালন নগদ প্রবাহ থেকে নিট স্থায়ী সম্পদ ও নিট চলতি সম্পদে বিনিয়োগ বাদ দিয়ে বিনিয়োগকারীদের অর্থাৎ ঋণদাতা ও মালিকদের জন্য যে নগদ অর্থ অবশিষ্ট থাকে তাকে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ বলে। মূলত ফ্রি নগদ প্রবাহ পাওনাদারদের দাবি, যেমন সুদ, ঠিক একই রকমভাবে শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধে ব্যবহৃত হয়। সাধারণত ফ্রি নগদ প্রবাহ বলতে বিনিয়োগকারীদের নিকট নগদ প্রবাহের পর্যাপ্ততাটাকে বোঝানো হয়। সকল প্রকার ব্যয় নির্বাহের পর ঋণ ও ইকুইটির মূল্য পরিশোধের জন্য ফ্রি নগদ প্রবাহের মধ্যে কোনো প্রকার বাহ্যিক দায় আর অন্তর্ভুক্ত থাকে না। ফ্রি বা মুক্ত নগদ প্রবাহের সূত্রসমূহ। ফ্রি নগদ প্রবাহ গাণিতিকভাবে সমস্যার সমাধান করতে আমরা মূলত দুটি সূত্র ব্যবহার করব। এক, ফ্রি নগদ প্রবাহ সমান পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ যোগ সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয়। আমরা নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ, অর্থাৎ প্রথম যে অংশটুকু করলে আমাদের যে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ আসে সেই পরিচালন থেকে কার্যাবলী নগদ প্রবাহটাই আমাদের এই ফ্রি নগদ প্রবাহর এই প্রথম সূত্রতে ব্যবহার করা হবে। এবং সুদ পরিশোধ, একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পরিশোধের কথা, অর্থাৎ ঋণদাতাদের সুদ পরিশোধের কথা অঙ্কে বলা থাকবে এবং কর হার যথারীতি দেওয়া থাকবে। আর মূলধনী ব্যয় এটা আমাদের বের করে নিতে হবে। আমরা দ্বিতীয় সূত্রটার পর এটা নিয়ে আলোচনা করব। ফ্রি নগদ প্রবাহ সুদ ও করপূর্ব মুনাফা ইন্টু 1 মাইনাস কর হার প্লাস অবচয় মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস মূলধনী ব্যয়। আচ্ছা, দ্বিতীয় সূত্রতে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহের পরিবর্তে সুদ ও করপূর্ব মুনাফা দেওয়া আছে। অর্থাৎ প্রশ্নে যখন আমরা দেখতে পারবো সুদ ও করপূর্ব মুনাফা দেওয়া আছে, ঠিক সেই অঙ্কের সমাধানের জন্য আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। কর হার অবচয় যথারীতি অঙ্কে আমাদের দেওয়া থাকবে এবং নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এবং মূলধনী ব্যয় এই দুইটা আমাদের অবশ্যই ক্যালকুলেশন করে বের করে তারপর সূত্রতে ব্যবহার করতে হবে। তাহলে আসো, এখন আমরা মূলধনী ব্যয় কীভাবে বের করব বা নির্ণয় করব সেটা আমরা জানি। মূলধনী ব্যয় অর্থাৎ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। মূলধনী ব্যয় স্থায়ী সম্পত্তির পরিবর্তনটাকে মূলত মূলধনী ব্যয় হিসেবে ধরা হয়। মূলধনী ব্যয় সমান মোট স্থায়ী সম্পত্তির পরিবর্তন, অর্থাৎ স্থায়ী সম্পত্তির ক্রয় বিয়োগ স্থায়ী সম্পত্তির বিক্রয়।
অর্থাৎ সহজ করে বলতে গেলে মূলধনী ব্যয় সমান স্থায়ী সম্পত্তির ক্রয় মাইনাস স্থায়ী সম্পত্তির বিক্রয়। অর্থাৎ আমাদের যদি স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় অঙ্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই দুইটার যে পার্থক্য আসবে সেটাকে আমরা মূলধনী ব্যয় হিসেবে গণ্য করব। এই মূলধনী ব্যয়টা আবার আরেকভাবে বের করা যায়। মূলধনী ব্যয় অর্থাৎ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ সমান নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন যোগ অবচয়। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন বলা হয়েছে, আগেরটাই কিন্তু মোট স্থায়ী সম্পত্তি ছিল। মোট স্থায়ী সম্পত্তি আর নিট স্থায়ী সম্পত্তির মধ্যে পার্থক্যটা তোমরা হয়তো অনেকেই জানো, যে আমাদের যে স্থায়ী সম্পদ আছে সেখান থেকে অবচয় বাদ দিলে আমাদের নিট স্থায়ী সম্পত্তি হয়, আর সমস্ত সম্পদকে যোগ করলে একসাথে সেটা আমাদের মোট স্থায়ী সম্পত্তি হয়। তাহলে নিট স্থায়ী সম্পত্তি যখন আমাদের অঙ্কে দেওয়া থাকবে, তখন একাধিক বছরের নিট স্থায়ী সম্পত্তি দেওয়া থাকলে সেটার পার্থক্য আমরা করব, পাশাপাশি এরপর পার্থক্যের সাথে আমরা অবচয়টা অবশ্যই যোগ করে দিব। একটা তোমাদের জন্য নোট আছে, দেখো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মোট স্থায়ী সম্পত্তির পরিবর্তনের ক্ষেত্রে অবচয় যোগ করতে হবে না, কিন্তু নিট স্থায়ী সম্পত্তি পরিবর্তনের ক্ষেত্রে অবচয় যোগ করতে হবে। অর্থাৎ আমাদের মূলধনী ব্যয় বের করার যে দুইটা সূত্র দেখতে পেলাম, এখানে যখন আমাদের গাণিতিক সমস্যা বা সৃজনশীলে মোট স্থায়ী সম্পত্তি থাকবে, সেক্ষেত্রে আমরা শুধু মোট স্থায়ী সম্পত্তির পরিবর্তনটাই মূলধনী ব্যয় হিসেবে গণ্য করব। কিন্তু যদি আমাদের সৃজনশীল প্রশ্নে নিট স্থায়ী সম্পত্তি দেওয়া থাকে একাধিক বছরের, সেই ক্ষেত্রে আমরা নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন করার পর সেটার সাথে অপচয় যোগ করে তারপর দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এরপর আসি আমরা নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ সমান চলতি সম্পত্তির পরিবর্তন মাইনাস চলতি দায়ের পরিবর্তন। চলতি সম্পত্তির পরিবর্তন অর্থাৎ যদি আমাদের 2টা বছরের চলতি সম্পদ দেওয়া থাকে, সেক্ষেত্রে চলতি সম্পদের দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে যে টাকাটা আসবে, অর্থাৎ যে পার্থক্য যে আসবে যে ফিগারটা, সেটাই আমরা এখানে বসাই দেব। যেমন 2018 সালে দেনাদার আমাদের 50,000 টাকা আছে এবং 2019 সালে দেনাদার আছে 70,000 টাকা। তাহলে এই 50,000 এবং 70,000 টাকার পরিবর্তন কত টাকা আসতেছে? 20,000 টাকা। তাহলে এই চলতি সম্পত্তির পরিবর্তন বলতে এই 2টা বছরের যে চলতি সম্পদ আছে এইটার পরিবর্তনটাকেই, অর্থাৎ এটার পার্থক্যটাকেই বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে চলতি সম্পদ 1 বা 1-এর অধিকও থাকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা একই রকমভাবে পার্থক্যটা নির্ণয় করব। চলতি দায় যেমন পাওনাদার বকেয়া ব্যয় বা বকেয়া খরচ, এইরকম চলতি দায় থাকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা 2টা বছরের কম্পেয়ার করে আমরা এর পার্থক্যটা এখানে বসাবো। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যে পাওনাদার 2019 সালে 30,000 টাকা, 2020 সালে 40,000 টাকা। তাহলে 2020 এবং 19 সালের পাওনাদারের পার্থক্য কত? 10,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের পাওনাদারের পার্থক্য। ঠিক একই রকমভাবে যদি কোনো বকেয়া খরচ থাকে, সেক্ষেত্রে বকেয়া খরচের 2টা বছরের খরচের মাঝে আমরা পার্থক্য বের করে সেই পার্থক্যটাই এখানে বসাবো। এরপর সর্বশেষে তোমাদের আরেকটা সূত্র ব্যবহার করা হয়েছে, সুদ ও করপূর্ব মুনাফা বা পরিচালন মুনাফা। সুদ ও করপূর্ব মুনাফাকে আমরা পরিচালন মুনাফা হিসেবে জানি, সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয় মাইনাস পরিচালন ব্যয়। যদি কখনো আমাদের ফ্রি নগদ প্রবাহ বের করতে বলে এবং সুদ ও করপূর্ব মুনাফা না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে সুদ ও করপূর্ব মুনাফা নির্ণয় করব। অর্থাৎ সুদ ও করপূর্ব মুনাফা দেওয়া নাই, কিন্তু সুদ ও করপূর্ব মুনাফা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় তথ্য আমাদের দেওয়া আছে, অর্থাৎ বিক্রয়, বিক্রিত পণ্যর ব্যয়, পরিচালন ব্যয়। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা সুদ ও করপূর্ব মুনাফা নির্ণয় করব। ঠিক একই রকমভাবে আমাদের ফি নগদ প্রবাহ বের করার যে প্রথম সূত্রটা, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, এই পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ সরাসরি যদি আমাদের না দেওয়া থাকে প্রশ্নে, তাহলে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ আমরা কীভাবে বের করি সেটা নগদ প্রবাহ বিবরণীতে শিখে আসছি। ঠিক একই রকমভাবে আমরা বের করে এখানে বসায় দেব। আশা করি তোমরা সূত্রগুলো সম্পর্কে বুঝতে পারছো। এরপর আমরা যখন গাণিতিক সমস্যা সমাধানে এই সূত্রের ব্যবহার করব, তখন তোমরা এই ব্যাপারগুলো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে।
শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছ। এটা আমাদের ফ্রি নগদ প্রবাহ সংক্রান্ত। তাহলে আমরা সমস্যাটা পড়ি এবং দেখি এটাকে সমাধান করা যায় কি না। বেক্সি টেক্সটাইল লিমিটেডের পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ 7 লক্ষ টাকা, সুদ পরিশোধ 97,000 টাকা এবং মূলধনী ব্যয় 4,57,000 টাকা। যদি উক্ত কোম্পানির কর হার 30% হয় তাহলে ফ্রি নগদ প্রবাহ কত হবে নির্ণয় করো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেক্সি টেক্সটাইলস লিমিটেডের শুরুতেই পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ দেওয়া আছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি যে আমরা ফ্রি নগদ প্রবাহের প্রথম সূত্রটা ব্যবহার করব, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছি। তারপর আমাদের এখানে সুদ পরিশোধ দেওয়া আছে, মূলধনী ব্যয় দেওয়া আছে এবং কর হার দেওয়া আছে। তাহলে আমরা যথারীতি সূত্রটাতে মান বসিয়ে আমরা দেখি আমাদের উত্তর কত আসে। তাহলে ফ্রি নগদ প্রবাহ সমান পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ যোগ সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয়। তাহলে পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ আমাদের এখানে দেওয়া আছে 7 লক্ষ টাকা, তারপর সুদ পরিশোধ 97,000 টাকা ইন্টু 1 মাইনাস কর হার 30%, এটাকে আমাদের ডেসিমেলে করলে 0.30 বিয়োগ মূলধনী ব্যয় সরাসরি আমাদের এখানে দেওয়া আছে 4,57,000। 4,57,000 আমরা বসিয়ে আমরা মানগুলো ক্যালকুলেশন করলে 3,10,900 টাকা ফ্রি নগদ প্রবাহ পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছো। সমস্যা 2, ফ্রি নগদ প্রবাহ সংক্রান্ত। আমরা ফ্রি নগদ প্রবাহের আরও একটি সমস্যা সমাধান করব। অঞ্জন টেক্সটাইল লিমিটেডের 2019 সালের পরিচালন মুনাফা অর্থাৎ সুদ ও করপূর্ব মুনাফা ছিল 5,50,000 টাকা এবং অপচয়ের পরিমাণ 50,000 টাকা। 2018 সালের তুলনায় 2019 সালে সম্পদ ও দায়ের পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো। অর্থাৎ এখানে আমাদের 2টা বছরের তথ্য দেওয়া আছে, 2018 এবং 2019। তাহলে আমরা দেখি আর কি কি আছে বিবরণ। নিট স্থায়ী সম্পদ 19 সালে 10 লক্ষ টাকা, 18 সালে 8 লক্ষ টাকা। নিট চলতি সম্পদ 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। পদেয় হিসাব 2,80,000, 2,40,000। বকেয়া ব্যয় 50,000, 40,000। আমাদের এখানে চাওয়া হয়েছে অঞ্জন টেক্সটাইল লিমিটেডের করের হার 35% হলে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ নির্ণয় করো। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে এখানে পরিচালন মুনাফা অর্থাৎ সুদ ও করপূর্ব মুনাফা 5,50,000 টাকা দেওয়া আছে। তাহলে এর মাধ্যমে আমরা সহজেই বুঝে যাচ্ছি যে এখানে ফ্রি নগদ প্রবাহের আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তারপর যথারীতি অবচয় এবং কর হার দেওয়া আছে। তো আমাদের এখানে কিছু কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া আছে এবং এখানে 2টা বছরের আমাদের এখানে টাকাগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখানে অবশ্যই মূলধনী ব্যয় এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ আমাদের নির্ণয় করার সুযোগ আছে। যেহেতু এখানে নিট স্থায়ী সম্পদ দেওয়া একাধিক বছরের, তাহলে এটার পার্থক্য অবশ্যই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটার সমাধানের দিকে যাই। শিক্ষার্থীরা, শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা মূলধনী ব্যয় নির্ণয় করছি, কারণ সেখানে আমাদের 2টা বছরের কি দেওয়া ছিল, নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ দেওয়া ছিল। তাহলে মূলধনী ব্যয় নির্ণয়ের সূত্র কি, নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন যোগ অবচয়। আমরা নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন 2019 সালে দেখেছি 10,000 টাকা দেওয়া ছিল এবং 2018 সালে 8 লক্ষ টাকা দেওয়া ছিল। তাহলে এটার পরিবর্তন অর্থাৎ 19 সালের টাকা 10 লক্ষ থেকে 18 সালের টাকাটা 8 লক্ষ টাকা আমরা বিয়োগ করে দেখিয়েছি, প্লাস অবচয়। প্রশ্নে আমাদের অবচয় 50,000 টাকা দেওয়া ছিল, এখানে আমরা 50,000 টাকা লিখছি। যথারীতি এটা প্লাস মাইনাস করে আমরা 2,50,000 টাকা মূলধনী ব্যয় পেয়ে গেলাম। এখানে আমরা কেন অবচয়টা যোগ করলাম,
কারণ এখানে আমাদের অঙ্কে নিট স্থায়ী সম্পত্তি দেওয়া ছিল। তোমাদের আমি একটা নোট দিয়েছিলাম যে নিট স্থায়ী সম্পত্তি যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অপচয়টা যোগ করতে হবে। কিন্তু অঙ্কে যদি আমাদের মোট স্থায়ী সম্পত্তি দেওয়া থাকতো তাহলে শুধু আমরা মোট স্থায়ী সম্পত্তির 2টা বছরের টাকার পার্থক্যই বের করতাম, তার সাথে অপচয় যোগ করতাম না। এরপর নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ সমান চলতি সম্পত্তির পরিবর্তন বিয়োগ চলতি দায়ের পরিবর্তন। তাহলে আমাদের অঙ্কে চলতি সম্পত্তি ছিল 19 সালে 5 লক্ষ টাকা এবং 18 সালে 4 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা 5 লক্ষ বিয়োগ 4 লক্ষ লিখলাম এবং আমাদের সেখানে 2টা দায় ছিল, অর্থাৎ পাওনাদার এবং বকেয়া ব্যয়। অঙ্কে আমাদের পাওনাদার ছিল 2,80,000 টাকা 2019 সালে এবং 2018 সালে ছিল 2,40,000 টাকা। তাহলে পাওনাদারের পার্থক্য অর্থাৎ পরিবর্তন কত আসতেছে আমাদের 40,000 টাকা। বকেয়া ব্যয় 2019 সালে 50,000 টাকা এবং 2018 সালে ছিল 40,000 টাকা। তাহলে এই দুইটা অর্থাৎ বকেয়া ব্যয়ের পার্থক্য কত আসতেছে আমাদের 10,000 টাকা। তাহলে এই 2টা দায়ের পার্থক্য আমরা যোগ করে একসাথে এখানে বিয়োগ করে দেখাচ্ছি, অর্থাৎ 40,000 যোগ 10,000। দেন পরবর্তীতে আমরা যোগ বিয়োগ করার পর আমরা 70,000 টাকা নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমরা যথারীতি আমরা সূত্রটি লিখে ফেলি। ফ্রি নগদ প্রবাহ সমান সুদ ও করপূর্ব মুনাফা ইন্টু 1 - কর হার যোগ অপচয় বিয়োগ নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ বিয়োগ মূলধনী ব্যয়। তাহলে আমাদের অঙ্কেতে সুদ ও করপূর্ব মুনাফা সরাসরি দেওয়া ছিল 5,50,000 টাকা ইন্টু 1 - কর হার ছিল আমাদের 35%। তাহলে সেটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করে 0.35 যোগ অপচয় 50,000 লিখলাম বিয়োগ নিট চলতি সম্পত্তির পরিমাণ যেটা আমরা এখানে বের করলাম 70,000 টাকা এবং বিয়োগ মূলধনী ব্যয় যেটা আমরা এখানে নির্ণয় করছি 2,50,000 টাকা। এইটা যথারীতি বসিয়ে তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে আমাদের ফ্রি নগদ প্রবাহ চলে আসতেছে 87,500 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো। দেখো, আমরা ফ্রি নগদ প্রবাহের 2টা সূত্র পড়ছি এবং 2টা সূত্রের প্রয়োগই করলাম, অর্থাৎ 2টা সূত্রের 2টা সমস্যা আমরা সমাধান করলাম। তারপরও এই সংক্রান্ত কিছু সমস্যা যদি তোমাদের থাকে সেটা তোমরা তোমাদের অনলাইন ক্লাসে প্রশ্ন করতে পারো বা যথারীতি আমাকে কমেন্টস করেও তোমরা তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা ফ্রি নগদ প্রবাহের 2টা সমস্যার সমাধান করছি। এরপরও আমরা এই সূত্রের ব্যবহারে যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে বা তোমরা যেন কোনো ধরনের জটিলতায় না পড়ো, এর জন্য তোমাদের পাঠ্যপুস্তক বই মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের 4th অধ্যায় আর্থিক বিশ্লেষণ, এই অধ্যায়ে এই কর্মপত্র 2-এ কিছু সমস্যা দেওয়া আছে ফ্রি নগদ প্রবাহ সংক্রান্ত। আমি এই সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আসো দেখি আমাদের এই কর্মপত্রে সমস্যাগুলো কি কি দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমাদেরও ধন্যবাদ যে তোমরা অনেক ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখতেছো এবং অনেক কিছু জানার বা শেখার চেষ্টা করতেছো। তাহলে আজকে আমাদের এই পাঠ এখানেই সমাপ্ত। কথা হবে নতুন কোনো সমস্যা নিয়ে পরবর্তী পাঠে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সব সময়।